আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের মাঝে আছি আলামিন ভাইয়া। আজকে আমরা রসায়ন তৃতীয় অধ্যায় পদার্থের গঠন এই অধ্যায়টি সিকিউ সলভিং ক্লাস নিয়ে চলে আসলাম। তো তোমরা ইতিমধ্যেই জানো যে আমি 7টা ভিডিওর মাধ্যমে এই অধ্যায়টির সম্পূর্ণ বেসিক পড়িয়ে দিয়েছি। তো আজকে আমরা একটি ভিডিও দ্বারা এই অধ্যায়ের বাকি যতগুলো ম্যাথ রয়েছে সব ম্যাথ সলভ করে তোমাদের পরীক্ষার জন্য একটা ভালো প্রস্তুতিমূলক ভিডিও তৈরি করতে যাচ্ছে। তো আজকের একটি ভিডিও দ্বারা মূলত তোমরা পদার্থের গঠন এই অধ্যায়টির সম্পূর্ণ ধারণা পেয়ে যাবে। তো আশা করি আজকের পর থেকে এই অধ্যায়ে আর কোনো সমস্যা থাকবে না। তো যারা আমার বেসিক ভিডিওগুলো দেখো নাই তারা মূলত বেসিক ভিডিওগুলো দেখবা, দেখলে তোমাদের এই অধ্যায় সম্পর্কে বেসিক যে ধারণাগুলো থাকার দরকার সেগুলো একেবারে ক্লিয়ার হয়ে যাবে। আর যাদের মূলত বেসিক ধারণাগুলো মোটামুটি আছে তারা শুধুমাত্র আজকের ক্লাসটি দ্বারাই এই অধ্যায়টির ফুল রিভিশন দিয়ে ফেলতে পারবে। তো আজকে আমরা যেই ম্যাথগুলো করব সেটা হচ্ছে, দেখো প্রথমে ইলেকট্রন এর কৌণিক ভরবেগ mvr = nh/2π, তার মানে ইলেকট্রনের কৌণিক ভরবেগ আমরা নির্ণয় করতে পারবো। দ্বিতীয়ত আছে গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় p × m + q × n/100, তাহলে গড় আপেক্ষিক পারমাণবিক ভর এটার দ্বারা আমরা কিন্তু আরেকটা জিনিস নির্ণয় করতে পারি, সেটা হচ্ছে শতকরা পরিমাণ, পরমাণুর আইসোটোপের শতকরা পরিমাণটা কিন্তু আমরা নির্ণয় করতে পারি এই সূত্র দ্বারাই। আবার তৃতীয়তে আছে হচ্ছে প্রধান শক্তি স্তরের সাথে উপশক্তি স্তরের যে সম্পর্ক, যে প্রধান শক্তি স্তরের ক্ষেত্রে আমরা এন দ্বারা প্রকাশ করি, এই এন কক্ষপথগুলো তো আবার উপশক্তি স্তর দ্বারা ভাগ করা থাকে। তো এই উপশক্তি স্তরগুলো কিভাবে থাকে সেই সম্পর্কে ধারণা দিতে পারবো। এরপর রয়েছে ইলেকট্রন ব্যতিক্রম বিন্যাস, তাহলে ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস তো আমরা শিখেছি, তাই না? তো ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস মূলত হচ্ছে ক্রোমিয়াম, কপার, এই দুটো তোমাদের বইয়ে দেওয়া আছে, তো ওই দুইটা মূলত তোমাদের পরীক্ষায় আসে। তো ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাসের পাশাপাশি আমরা রাদারফোর্ডের পরমাণু মডেল, বোর পরমাণু মডেল তো আমরা পড়ে এসেছি, ওটা যারা ভালোভাবে আয়ত্ত নিয়ে আসছো সেই সম্পর্কেও কিন্তু তোমাদের প্রশ্ন এসে থাকে, তো সেই সম্পর্কেও তোমরা পারবা আশা করি। তো আজকে এই ভিডিও দ্বারা মূলত তোমাদের এই অধ্যায়ের 100% কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমরা দেখো এখন প্রথম অঙ্কটা দেখব। তো এবার আসি, তোমাদের যে প্রশ্নটা দেওয়া আছে সেটা হচ্ছে যশোর বোর্ড 2021 সালের। তো যশোর বোর্ড 2021 সালে যে প্রশ্নটা দেওয়া আছে সেটা হচ্ছে প্রথমে একটি পরমাণুর চিত্র দেওয়া আছে। তো উক্ত পরমাণুর চিত্র দ্বারা প্রশ্ন করা হয়েছে যে গ নম্বরে উদ্দীপকের চিত্রের মৌলের সর্বশেষ ইলেকট্রন এর কৌণিক ভরবেগ নির্ণয় করো। তাহলে উক্ত চিত্রের সর্বশেষ ইলেকট্রনটার কক্ষপথ কত? কক্ষপথ হচ্ছে 1 2 3 4, তাহলে কক্ষপথ হচ্ছে n = 4। তাহলে চতুর্থ কক্ষপথ এর ইলেকট্রন এর কৌণিক ভরবেগ কত, মূলত এটাই তোমাকে প্রশ্ন করা হয়েছে। তো ইলেকট্রন কৌণিক ভরবেগ নির্ণয় করার সূত্রটা কি জানি, যে আমরা জানি ইলেকট্রনের কৌণিক ভরবেগ mvr = nh/2π। ইলেকট্রনের কৌণিক ভরবেগ mvr = nh/2π। তাহলে এই ক্ষেত্রে দেখো mvr এটা দ্বারা কিন্তু ইলেকট্রনের যে ভরবেগটা আছে সেটাকে নির্দেশ করা হয়েছে। তাহলে nh/2π এটা দ্বারা কিন্তু আমরা উক্ত কক্ষপথের ইলেকট্রনের কৌণিক ভরবেগটা নির্ণয় করতে পারবো, যেখানে আমাদের n এর মান জানা থাকলে বাকি সব মান কিন্তু আমরা জানি। তাহলে n এর মান এখানে কত? n এর মান হচ্ছে 4। তাহলে h এর মান কত? h হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক 6.626 × 10⁻³ এই যে প্ল্যাঙ্কের ধ্রুবক h, এই মানটা কিন্তু তোমরা মুখস্থ রাখবে, এটা উদ্দীপকের মতো কিন্তু দেওয়া থাকে না, অনেক সময় আবার দেওয়া থাকে। এরপরে পায়ের মান কত? পায়ের মান হচ্ছে 3.1416। তাহলে আমরা এখানে লিখে এটা লিখতে পারি, তোমাদের খাতার এক পাশে এরকম ভাবে লিখে নেবা যে এখানে n = এত, h = এত, r = এত। তাহলে উক্ত মানগুলো তো আমরা সবই এখানে পেয়ে গেলাম। তাহলে n এর মান 4 × h এর মান 6.626 × 10⁻³ আর 2 × পায়ের মান হচ্ছে 3.1416। তাহলে ক্যালকুলেশন করলে যেটা বের হবে সেটাই আমাদের হচ্ছে ইলেকট্রনের কৌণিক ভরবেগের মান। তাহলে এটাই অ্যান্সার। তাহলে আমরা গ নাম্বার প্রশ্নের উত্তর কিন্তু পেয়ে গেছি। তো ঘ নাম্বার কি বলা হয়েছে দেখো,
কিছু সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও উদ্দীপকের পরমাণু মডেলটি পরমাণু গঠন ব্যাখ্যায় অধিকতর গ্রহণযোগ্য বিশ্লেষণ করো। মানে কিছু সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও উদ্দীপকের পরমাণু মডেলটি পরমাণু গঠন ব্যাখ্যায় অধিক গ্রহণযোগ্য। তাহলে আমরা পরমাণু মডেলের ক্ষেত্রে দুইটা পরমাণু মডেল পাইছিলাম, একটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু এবং অপরটি হচ্ছে বোরের পরমাণু মডেল। তাহলে উক্ত চিত্রটা দ্বারা কোন পরমাণুটা কথা বলা হয়েছে? তাহলে উক্ত চিত্র দ্বারা কিন্তু আমরা খুব সহজে বলে দিতে পারি যে এটা রাদারফোর্ডের পরমাণু নয়, এটা বোর পরমাণু মডেল। আর আমরা জানি রাদারফোর্ডের পরমাণুর তুলনায় বোর পরমাণুর সাফল্যটা কিন্তু বেশি। তাহলে সেই ক্ষেত্রে তোমাকে বোর পরমাণু মডেলের যে যে সীমাবদ্ধতাগুলো রয়েছে সেগুলো তোমাকে জানা লাগবে। এই সম্পর্কে কিন্তু বেসিক আমি ক্লাস নিয়ে রেখেছি। তো তোমরা অনেকে দেখা যায় যে মুখস্থও করে থাকে, তো মুখস্থ করলেও এই প্রশ্নটা দু একবার তোমরা গাইড দেখে পড়লে কিন্তু হয়ে যাবে। তাহলে আমি মূলত ঘ নাম্বার ম্যাথ সলভিংটা করে দিলাম, ঘ নাম্বারটা তোমরা পড়ে নিবে। আশা করি ঘ নাম্বারটা তোমরা পড়লেই পারবে। তো এবার দেখো কুমিল্লা বোর্ড 2021 সালের একটা আমি প্রশ্ন দিয়ে রেখেছি। এই ক্ষেত্রে দুইটা পরমাণু মডেলের চিত্র দেওয়া আছে, একটা হচ্ছে মূলত বোর পরমাণু মডেল এবং অপরটি হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল। এবং কিছু তথ্য তোমাকে দিয়ে রেখেছি, সেটা হচ্ছে ইলেকট্রনের ভর দেওয়া আছে, কক্ষপথের ব্যাসার্ধ দেওয়া আছে, প্লাঙ্কের ধ্রুবকের মানটা দেওয়া রয়েছে। এখন তোমাকে প্রশ্ন করা হয়েছে গ নাম্বারে যে উদ্দীপকে ইলেকট্রন এম শেলে কত বেগে ঘুরবে। তাহলে উদ্দীপকে প্রথম চিত্রে এম শেল মানে এম কক্ষপথে ইলেকট্রন কত বেগে ঘুরবে নির্ণয় করো। তাহলে আমরা যদি এম শেলটা বা এম কক্ষপথটা চিহ্নিত করতে পারি তাহলে কিন্তু খুব সহজেই তার ইলেকট্রনের যে বেগটা রয়েছে সেটা কিন্তু আমরা নির্ণয় করতে পারবো। তাহলে এম সমান সমান কত হবে? এম সমান সমান 1 2 3, তাহলে এম সমান সমান 3। তাহলে আমরা এই ক্ষেত্রে বলতে পারি এন এর এম সমান সমান 3, মানে কক্ষপথ কত? এম দ্বারা বোঝানো হয়েছে তৃতীয় কক্ষপথ। হ্যাঁ, তো আমরা এই ক্ষেত্রে ডাইরেক্ট লিখব যে এখানে এটা হচ্ছে তোমাদের খাতার ডান পাশে এক কর্নারে এভাবে দিয়ে লিখবা, এখানে দিয়ে রাফ করবা। হ্যাঁ, তো এখানে এন সমান সমান এম শেল যেহেতু, তাহলে এটা হবে তৃতীয় কক্ষপথ। এবং তোমাকে কি নির্ণয় করতে বলা হয়েছে? যে ইলেকট্রনের বেগ, বেগ সমান সমান কি? বেগ সমান সমান ভি, ভিটা তোমাকে নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এটা আমরা কোন সূত্র দ্বারা পাই? দেখো আমরা ঠিক আগের সূত্রটা দেখো, ইলেকট্রনের কৌণিক ভরবেগের সূত্র থেকে কিন্তু আমরা বেগটা খুব ইজিলি নির্ণয় করতে পারি। তাহলে আমরা জানি যে কৌণিক ভরবেগ এর কৌণিক ভরবেগ এম ভি, আর আমি এটা হচ্ছে এখানে লিখলাম, তোমরা এখানে লিখতে পারো। হ্যাঁ, তো এম ভি আর সমান সমান এন এইচ বাই 2 পাই। তাহলে এই সূত্রে দেখো এম ভি আর, যেখানে ভি এর মানটা তোমাকে বের করতে বলেছে, ভি দ্বারা বেগ বোঝায়। তাহলে ইলেকট্রনের যেই বেগ তৃতীয় শক্তি স্তরে সেটা কিন্তু তোমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা এই সূত্র দ্বারা বেগ ভি এর মানটা নির্ণয় করতে পারবো খুব ইজিলি। তাহলে আমাদের যে যেগুলো জানার লাগবে সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। যে ইলেকট্রনের ভর, তাহলে ইলেকট্রনের ভর মানে কি? এম, এম সমান সমান ভর কত? 9.11 ইন্টু 10 ইনভার্স 3 কেজি। এরপর আর কি দেওয়া আছে? কক্ষের যে ব্যাসার্ধ আর, আর এর মানটাও কিন্তু দেওয়া রয়েছে কত? আর সমান সমান 3.6 ইন্টু 10 ইনভার্স 10 মিটার। এরপরে প্লাঙ্কের ধ্রুবক, এক্ষেত্রে কিন্তু প্লাঙ্কের ধ্রুবক এইচ এর মানটা তোমাকে না দিতেও পারতো, তুমি কিন্তু সেক্ষেত্রে মুখস্থটা লিখে দিবা যে 6.626 ইন্টু 10 ইনভার্স 34 মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড। তাহলে এই ডাটাগুলো ব্যবহার করে আমরা ভি এর মানটা খুব ইজিলি নির্ণয় করতে পারি। তাহলে আমরা সূত্র লিখেছি যে আমরা জানি ইলেকট্রনের কৌণিক ভরবেগ সমান সমান এটা। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি লাগবে? ভি এর মানটা লাগবে। ভি এর মানটা আমরা বাম পাশে রেখে বাদ বাকিগুলো আমরা ওদিকে দিয়ে দেবো। তাহলে এটা মূলত কিভাবে থাকে? এটা মূলত আর আর গুণ আকারে থাকে। তাহলে আর আর গুণ করলে আমরা এটা এইভাবে দিয়ে যায়, তাই না? আর এটা এরকম ভাবে যায়। তাহলে আমরা এটা কিভাবে দিয়ে লিখতে পারি? আমরা লিখতে পারি, বা ভি এর মানটা আমরা বাম পাশে রাখলাম, তাহলে এন এইচ বাই এম আর আর ওই পাশে চলে যাবে, তাহলে এম আর ইন্টু 2 পাই। তাহলে এই ক্ষেত্রে দেখো
মানগুলো আমরা বসাই দেবো। এন এর মান কত? এন এর মান হচ্ছে 3 ইন্টু এইচ এর মান 6.626 ইন্টু 10^34। আর এম এর মান কত? এম এর মানে দেখো 9.11 ইন্টু 10^31 ইন্টু আর এর মান হচ্ছে 3.6 ইন্টু 10^10 ইন্টু পায়ের মান কত? দেখো পায়ের মান আমরা কিন্তু মুখস্থ জানি 3.1416, এটা পায়ের মান। তাহলে 3.1416। তাহলে তাহলে এই মানটা আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কিন্তু আমরা বেগটা পেয়ে যাব খুব ইজিলি। তাহলে দেখো এটা ক্যালকুলেশন করলে তোমাদের এরকম একটা মান চলে আসবে, এত বড় একটা মান চলে আসবে। সেই ক্ষেত্রে আমরা ইএনজিতে ক্যালকুলেশন করলে শর্টকাট সাইন্টিফিক যে মানটা রয়েছে সেটা চলে আসবে। তাহলে ওই মানটা যদি আমরা বসাই 964.65 বাদ বাকিগুলো আমি বসাইলাম না, ইন্টু 10^3 এরকম একটা মান আসছে। এখন তোমাদের গাইডে কিন্তু মানটা অন্যরকম দেওয়া আছে, মানটা দেওয়া আছে 10^5 দেওয়া আছে। তো 10^5 আমরা কিভাবে দিয়ে করবো? দেখো এই মানটা মূলত যখন তুমি লিখবা সেই ক্ষেত্রে 10^3 এটা লিখে তুমি অ্যান্সার দিয়ে দিলেও কিন্তু হয়ে যাবে, ভুল হবে না। কিন্তু তোমাদের গাইডে যেটা অ্যান্সারটা দেওয়া আছে আমি সেই অ্যান্সারটা যদি করি তাহলে দেখো আরেকটা অ্যান্সার। এই ক্ষেত্রে দেখো আমরা যদি একটা সংখ্যা এখানে বৃদ্ধি করতে চাই, মানে 3 কে যদি 4 করতে চাই, তাহলে এই যে এই কমাটা রয়েছে এটা এক ঘর চলে আসবে। তাহলে আমি যখন 2 ঘর আগে নেব তখন আমার সংখ্যা 2 ঘর বেড়ে যাবে। তাহলে দেখো আমি যখন 9.646 আমি এরকম যখন দিব তাহলে কমাটা কিন্তু 2 ঘর আগে নিয়েছি। তাহলে 2 ঘর আগে নিয়ে 10^2 ঘর পড়া যাবে, মানে 3.3 সাথে 2 যোগ হবে, তাহলে কত হবে? 5। তাহলে এই ক্ষেত্রে 5 এটাই কিন্তু অ্যান্সার। তোমাদের বইয়ে গাইডে মূলত এটা দিয়ে আছে, তুমি যদি এইটা লিখে অ্যান্সার দিয়ে দাও তাহলে কিন্তু ভুল হবে না। তো আশা করি এটা বুঝতে পারছো। তাহলে আমরা গ নাম্বার প্রশ্নটা, উদ্দীপকের ইলেকট্রন এম শেলের কত বেগে ঘুরবে? তাহলে ইলেকট্রন এম শেলে এই যে এই বেগে ঘুরবে, এটাই হচ্ছে অ্যান্সার। এমএস ইনভার্স অন, এমএস ইনভার্স অন অ্যান্সার। তাহলে এবার দেখো ঘ নম্বরে কি বলা হয়েছে। ঘ নম্বরে বলা হয়েছে যে পরমাণুর গঠন বর্ণনায় চিত্র 1 এবং 2 এর মধ্যে কোনটি বেশি সফল? তাহলে চিত্র 1 কার? বোরের। চিত্র 2 কার? রাদারফোর্ডের। আমরা কি পড়ছি যে বোরের পরমাণু মডেলটা অধিক সাফল্য পেয়েছে, তাই না? তো রাদারফোর্ডের পরমাণুর তুলনায় বোরের পরমাণু মডেলটা বেশি সফল। তাহলে তোমাকে এখানে তুলনামূলকভাবে বিশ্লেষণ করতে হবে। তাহলে তুমি এই ক্ষেত্রে লিখতে পারো যে প্রথম চিত্রটি হচ্ছে বোরের এবং দ্বিতীয় চিত্রটি হচ্ছে রাদারফোর্ডের, আর রাদারফোর্ডের তুলনায় বোরের চিত্রটা অধিক সফল অর্জন করে। কিসের জন্য অর্জন করে সেটা তুমি বিশ্লেষণ করে লিখে দিবে, ব্যাস। আমি মূলত ম্যাথটাই করালাম, এটা করালাম না, এটা মূলত তোমরা একবার দুইবার পড়লে হয়ে যাবে। আর যারা বেসিক সম্পর্কে যাদের ধারণা আছে তারা তো এটা জানোই কি হবে। তো এর পরবর্তী প্রশ্নটা আমরা দেখে নেব এবার। তো এবার আমরা পরবর্তী ম্যাথ দেখব, সেটা হচ্ছে সিলেট বোর্ড 2021 সালে। তো সিলেট বোর্ড 2021 সালে প্রথমে প্রশ্নে বলা হয়েছে যে এম এবং এন দুটি মৌল। এম মৌলের 3টি আইসোটোপের শতকরা পরিমাণ দেওয়া আছে, যেটা হচ্ছে 12M = 99% এবং 13M = 0.75% এবং 14M = 0.25%। এখন গ নম্বরে তোমার প্রশ্নে কি বলা হয়েছে যে গ নম্বরে প্রশ্নে বলা হয়েছে যে এম মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। তাহলে আমরা কোনো আইসোটোপ থেকে তার শতকরা পরিমাণ থেকে কিন্তু আমরা খুব ইজিলি তার আপেক্ষিক পারমাণবিক যে ভরটা, গড় আপেক্ষিক পারমাণবিক যে ভরটা, সেটা কিন্তু আমরা খুব ইজিলি বের করতে পারি। তো আমার বেসিক ক্লাস থেকে কিন্তু এটা তোমরা দেখে আসবা যারা পারবে না, তারপরেও আমি বলে দিতেছি, তোমরা মিলাই নাও। এখন এটা কিন্তু অনেকে দুইভাবে করে, একটা হচ্ছে যে প্রশ্নর ক্ষেত্রে তোমার হচ্ছে সূত্রটা তুলে, আবার অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে সূত্রটা তুলে না। তো যারা সূত্রটা তুলে সেই ক্ষেত্রে তাদের কিন্তু মানটা দিয়ে দিতে হয় এরকম ভাবে যে এখানে তোমরা হচ্ছে খাতার এক পাশে লিখবা। এখানে দেখো আগে সূত্রটা লিখি। আমরা জানি কি আপেক্ষিক পারমাণবিক ভর, আপেক্ষিক পারমাণবিক ভর সমান সমান P ইন্টু M প্লাস কিউ ইন্টু N বাই 100। তাহলে এটা একটা আইসোটোপ, এটা একটা আইসোটোপ। এই ক্ষেত্রে কয়টা আইসোটোপ আছে? এই ক্ষেত্রে কিন্তু 3টা আইসোটোপ আছে। তাহলে আরো একটা আইসোটোপ তোমার দিতে হবে, সেটা তুমি নামটা বসায় নিবা, মানে সংখ্যাটা বসায় নিবা যে আর
ইন্টু ও। তাহলে পি ইন্টু এম কোন আইসোটোপটা? প্রথম আইসোটোপটা। তাহলে প্রথম আইসোটোপের ক্ষেত্রে পি এর মান কত? পি এর মান 12, সরি পি এর মান 12 এবং ওই আইসোটোপের শতকরা পরিমাণ এম। এম কত হবে? এম হবে 99%। এর পরবর্তী আইসোটোপের কিউ, কিউ এর ক্ষেত্রে কত হবে? কিউ এর ক্ষেত্রে পরবর্তী আইসোটোপ এম সমান সমান 13 হবে এবং ওই আইসোটোপের শতকরা পরিমাণ এন সমান সমান কত? 0.75% এবং পরের আইসোটোপটা আর, যেটার হচ্ছে এম এর মান হচ্ছে কত? 14, আর সমান সমান 14 এবং ও দ্বারা ওই আইসোটোপের শতকরা পরিমাণ 0.25%। তাহলে এই ক্ষেত্রে যদি সূত্র ব্যবহার করে আমরা এই অঙ্কটা করতে চাই, সেই ক্ষেত্রে আমরা এই ভাব দিয়ে লিখে নিব। এখন আমরা মানগুলো বসায় দিই। দেখো পি এর মান হচ্ছে 12 ইন্টু 99 প্লাস কিউ এর মান হচ্ছে 13 ইন্টু 0.75 যোগ আর এর মান হচ্ছে 14 ইন্টু 0.25 বাই 100। তাহলে এবার একটা জিনিস খেয়াল করবা, সেটা হচ্ছে যে তোমাদের গাইডে কিন্তু এই সূত্রটা না লিখে জাস্ট এই মানটা বসায় দেয়। তো তোমরা পরীক্ষার ক্ষেত্রে যদি এই সূত্রটা না লিখে জাস্ট এইভাবে দিয়ে মানগুলো বসায় দাও, তাহলে সেটাও কিন্তু হবে। সেই ক্ষেত্রে তুমি কি করবা দেখো, সেই ক্ষেত্রে আর এটা লেখার দরকার নাই। সেই ক্ষেত্রে তোমরা জাস্ট এভাবে লিখবা যে এখানে প্রশ্নটা সুন্দর মতো সাজায় দিবা যে 12 এম কত? 99%। এরপরে হচ্ছে 13 এম সমান সমান কত? 0.75%। এরপরে হচ্ছে 14 এম সমান 0.25%। এই ক্ষেত্রে তুমি জাস্ট এটা উপরে তুলে নিলা, তুলে নেওয়ার পরে এটা বসায় দিলা, তাহলে কিন্তু এইটা দেখে দেখে জাস্ট মানগুলো বসায় উত্তর বসায় দিতে পারো। সেই ক্ষেত্রে কোনো ভুল হবে না। তো যারা নিয়ম ফলো করে জাস্ট সূত্রগুলা ব্যবহার করে অঙ্কটা দেখাতে চায়, তারা এই নিয়মটা ফলো করবা। হ্যাঁ, এটা লেখার দরকার নাই। আর তুমি যদি এইটা লিখতে যাও, তাহলে এইটা লিখে আর এই প্রশ্ন এটা না লিখে জাস্ট এটা লিখলেও তোমাদের ভুল হবে না। তো আমরা জাস্ট ক্যালকুলেশন করলেই কিন্তু আমরা উক্ত পরমাণুর আপেক্ষিক পারমাণবিক ভরটা আমরা পেয়ে যাব। দেখো তাহলে দেখো এই মানটা বের হবে 12.005। তাহলে আমরা দেখো দশমিকের পরে 0.05, তাহলে এই মানটা কিন্তু খুবই নগণ্য। তাহলে আমরা জাস্ট এটা না লিখে যদি 12 লিখে দিই, সেটাও কিন্তু হয়ে যাবে 12 অ্যান্সার। তাহলে দেখো গ নাম্বার প্রশ্নে কি বলা হয়েছিল যে এম মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। এখন যদি তোমাকে বলা হতো যে এম মৌলের পরমাণুটি চিহ্নিত করো, তাহলে এম মৌলের পরমাণুটি তুমি যদি চিহ্নিত করো, তাহলে তুমি কি বলতে পারবে না 12 পারমাণবিক ভর বিশিষ্ট মৌলটার নাম কি? তো 12 পারমাণবিক ভর বিশিষ্ট মৌলটা হচ্ছে কার্বন পরমাণু। হ্যাঁ, তো এটা কার্বন পরমাণু। তো সেই ক্ষেত্রে তুমি উল্লেখ করে দিতে পারতাম যে 12 পারমাণবিক ভর বিশিষ্ট পরমাণুটি হচ্ছে কার্বন। এটুকু কথা তুমি জাস্ট উল্লেখ করে দিবা। তো বেশিরভাগ ক্ষেত্রে এরকম আসে না, তুমি জাস্ট এরকমই আসে যে পারমাণবিক ভরটা নির্ণয় করো। তো সেই ক্ষেত্রে এই ভাব দিয়ে নির্ণয় করবা। তো এরপরে দেখো আমরা পরবর্তী প্রশ্নটা দেখব। তো এবার আমরা পরবর্তী ম্যাথটা দেখব, সেটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2021। তো এখানে একটা টেবিল দেওয়া আছে যেখানে আইসোটোপের নামগুলো দেওয়া আছে এবং তার শতকরা পরিমাণ এবং ভর সংখ্যা দেওয়া রয়েছে। তো গ নম্বরে তোমাকে প্রশ্ন বলা হয়েছে যে 1 নং উদ্দীপক হতে এ মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। তাহলে ঠিক আগের প্রশ্নটার মতোই গড় আপেক্ষিক পারমাণবিক ভরটা তোমাকে নির্ণয় করতে হবে আইসোটোপের মান থেকে। তো এই ক্ষেত্রে দেখো আগের অঙ্কটা যেহেতু আমি দুই রকম ভাবে আলোচনা করতে গিয়ে অনেক পেঁচায় ফেলছি, যার ফলে অনেক স্টুডেন্টের আছে মাথার উপর দিয়ে চলে যাবে। তো মূলত হচ্ছে তোমরা খুব ইজি ভাবে মানে সূত্রটা না লিখে কিভাবে দিয়ে এই অঙ্কটা করবে, এবং গাইডে কিন্তু ঠিক ইজি ভাবেই দেওয়া আছে। তো ইজি ভাবে দেওয়ার ক্ষেত্রে অনেকে কিন্তু বুঝতে পারে না, না বুঝে অঙ্কগুলা করে। সেই জন্য আমি আগের ম্যাথটাতে অনেক বেশি আলোচনা করছি। তো এই ম্যাথটাতে অনেক বেশি আলোচনা না করে একদম শর্টকাট ভাবে মানে খুব কম সময়ে কোনো রকম ভাবে মানে বুঝে অঙ্কটা কিভাবে দিয়ে করবা সেই টিক্সটাই আমি এই ক্ষেত্রে অ্যাপ্লাই করব। তো দেখো আর গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়ের ক্ষেত্রে আমরা আইসোটোপগুলো আগে তুলে নেব। যে আইসোটোপ A1 যার পারমাণবিক ভর সংখ্যা হচ্ছে 44, শতকরা পরিমাণ 78%।
এরপরে A2 এর জন্য কি আছে, A2 এর জন্য পারমাণবিক যে ভর সংখ্যা সেটা হচ্ছে 46 আর শতকরা পরিমাণ 14%। এরপরে হচ্ছে A3 যার শতকরা পরিমাণ কত 8% এবং পারমাণবিক ভর সংখ্যা 453। তো এই ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করবা, আমি কিন্তু আগে বেসিক ভিডিওতে বলছিলাম যে এই শতকরা পরিমাণগুলো যোগ করলে কিন্তু 100% হয়। তো এই তিনটা তুমি যোগ করলে কিন্তু দেখবা 100% হয়ে গেছে। এখন এভাব দিয়ে তোলার পরে তুমি আইসোটোপগুলো প্রথমে তুলে নিলা, তারপরে কি করবা যে আপেক্ষিক পারমাণবিক ভর সংখ্যাটা নির্ণয় করবা। আপেক্ষিক পারমাণবিক ভর সমান সমান, সূত্র লেখার দরকার নাই, জাস্ট মানগুলো বসায় দেব। তাহলে পি এর জন্য কত ছিল 44 হবে গুণ শতকরা পরিমাণ 7-8, একটা আইসোটোপের কাজ শেষ। এর পরবর্তী আইসোটোপের 46 ইন্টু তার শতকরা পরিমাণ 14। এর পরবর্তী আইসোটোপ, প্রত্যেকটা আইসোটোপের মানের সাথে কিন্তু যোগ করতে হবে আমাদের, তাই না? তাহলে 53 গুণ 8% বাই 100। তাহলে এই মানগুলো আমরা ক্যালকুলেশন করলে কিন্তু খুব ইজিলি মানটা পেয়ে যাব। তো এই মানটা মূলত বের হয় 45%, মানে 45 বের হয়। তাহলে আপেক্ষিক পারমাণবিক ভরটা, মানে এ আইসোটোপের আপেক্ষিক পারমাণবিক ভরটা 45। এখন তোমার যদি বলা হয় এই আইসোটোপটার নাম বলো, সেই ক্ষেত্রে তুমি 45 পারমাণবিক ভর সংখ্যা যুক্ত মৌলটির নাম কিন্তু উল্লেখ করে দিতে পারবা। তো মূলত জাস্ট তোমাকে প্রশ্ন করা হয়েছে যে এ মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর কত, গড় আপেক্ষিক পারমাণবিক ভরটা আছে এটা, এটাই অ্যান্সার। তো আশা করি এটা বুঝতে পারছো, এটা খুব ইজিলি ভাবে আমি ফার্স্টলি করে দিলাম। তো এই ভাব দিয়ে তোমরা করবা, মূলত এই ভাব দিয়ে করলে সময় বেঁচে যাবে এবং খুব ইজিলি তোমরা করে ফেলতে পারবা। এর পরবর্তী ম্যাথটা আমরা দেখবো এবার। তো এবার দেখবো আমরা ঢাকা বোর্ড 2021 সালের একটি প্রশ্ন। এই প্রশ্নটা তোমাদের জন্য একেবারে 7 স্টার, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং খুবই ঝামেলার হলেও আমরা খুব ইজিলি এটা বুঝবো। দেখো, তোমাকে হাইড্রোজেন 1 2 3 হাইড্রোজেন মৌলের 3টি আইসোটোপ এর প্রথম আইসোটোপটির, মানে হাইড্রোজেন অন এর আইসোটোপটির প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ তোমাকে দিয়ে রাখছে, সেটা হচ্ছে 99.98%। তাহলে প্রকৃতিতে যদি এই পার্সেন্ট হাইড্রোজেন অন থেকে থাকে, তাহলে পরবর্তী যে দুইটা আইসোটোপ রয়েছে সেটার পরিমাণ কত হবে? অবশ্যই 100 ভিতর থেকে এটা বাদ দিলে যত হবে 7। তাহলে বাকি থাকছে কত? বাকি থাকছে 100 বিয়োগ 99.98। তাহলে এই পরিমাণটা হবে 0.02%। এবার দেখো, তোমার প্রশ্ন বলা হয়েছে যে দৃশ্য 1 এর আলোকে মৌলটির দ্বিতীয় এবং তৃতীয় আইসোটোপের প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ নির্ণয় করো। প্রশ্ন কি বলা হয়েছে যে হাইড্রোজেন 1 2 3 হাইড্রোজেন মৌলের 3টি আইসোটোপ এর প্রথম আইসোটোপটির প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ 99.98%, যেটা আমরা এখানে লিখে রেখেছি, এবং মৌলটির গড় আপেক্ষিক পারমাণবিক ভর। তাহলে গড় আপেক্ষিক পারমাণবিক ভর 1.00025। এখন গড় আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া আছে এবং একটি আইসোটোপের শতকরা পরিমাণ দেওয়া রাখছে। এখন তোমার প্রশ্ন বলছে যে দ্বিতীয় আইসোটোপ এবং তৃতীয় আইসোটোপ, মানে হাইড্রোজেন 2 এবং 3 হাইড্রোজেন এর আইসোটোপের শতকরা পরিমাণ কত হবে সেটা তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা বাকি কত রয়েছে 0.02%। তাহলে এই দুইটার পরিমাণ যদি যোগ করি তাহলে কত হবে 0.02%। তাহলে আমরা যদি হাইড্রোজেন 2 এর জন্য তার শতকরা পরিমাণটা x ধরে নিই, তাহলে x% যদি আমরা ধরে নিই, তাহলে হাইড্রোজেন 3 এর জন্য তার পরিমাণটা কত হবে? অবশ্যই 0.02 এর মাঝে এই x পরিমাণটা বাদ দিলে আমরা এই মানটা পেয়ে যাব। তাহলে আমরা কি লিখতে পারি? 0.02 বিয়োগ x%। তাহলে আমরা কিন্তু এটা লিখতে পারি। তো এবার আমরা ডাইরেক্ট অঙ্কটায় চলে যাব যে শতকরা পরিমাণ থেকে আমরা পারমাণবিক ভর নির্ণয় করা কিন্তু শিখছি। ঠিক একইভাবে একই সূত্র দ্বারা আমরা বিপরীতভাবে করলে শতকরা পরিমাণ থেকে পারমাণবিক ভর সংখ্যা থেকে শতকরা পরিমাণটা নির্ণয় করতে পারবো। তো এখানে পারমাণবিক ভর সংখ্যা দেওয়া রয়েছে, পারমাণবিক ভর কত তোমার দেওয়া আছে 1.00025, এই মানটা কিন্তু দেওয়া রয়েছে। তাহলে আমরা এখানে এটা লিখে দিব যে এখানে, তাহলে আমরা গ নাম্বার করতেছি। তো আপেক্ষিক পারমাণবিক ভর মূলত 8 বলে আমি ছোট করে লিখতেছি, সমান সমান আমরা সূত্রর
যেই মানগুলো সেগুলা ডাইরেক্ট আমরা বসাই দিব। তো এই ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা হচ্ছে 1 ইন্টু পারমাণবিক এই শতকরা পরিমাণ হচ্ছে 99.98% যোগ তার পরবর্তী আইসোটোপের জন্য পারমাণবিক সংখ্যা হচ্ছে 2, পারমাণবিক ভর সংখ্যা 2 এবং তার শতকরা পরিমাণ হচ্ছে x। এর পরবর্তীতে যোগ পারমাণবিক সংখ্যা হচ্ছে 3 ইন্টু 0.02 বিয়োগ x বাই 100, যেইটার মান মানে এইটা ক্যালকুলেশন করলে যে মানটা পাবো সেটা হচ্ছে পারমাণবিক ভর সংখ্যা, যেটার মান তোমাকে প্রশ্নে দেওয়া আছে যে 1.00025। তাহলে দেখো এই ক্যালকুলেশনটা খুব ভালোভাবে তোমরা একটু লক্ষ্য করবা। তাহলে একের সাথে যদি আমরা এটা গুণ করি তাহলে উক্ত মানটাই পাবো 99.98 যোগ 2 এর সাথে যদি আমরা x গুণ করি তাহলে 2x পাবো মানে 2x প্লাস, এবং 3 এর সাথে কিন্তু এই সংখ্যাটা গুণ আছে এবং 3 এর সাথে এইটাও গুণ আকারে আছে। তাহলে আমরা কি লিখবো 3 এর সাথে যদি এটা গুণ করি 3 ইন্টু 0.02 তাহলে 0.06 এবং 3 এর সাথে যদি আমরা x গুণ করি তাহলে কত হবে, বিয়োগ আছে 3x হবে। তাহলে এই মানটা বাই 100 সমান সমান কত, সমান সমান এটা, তাহলে 1.00025। এবার আমরা এটা ক্যালকুলেশন করব। দেখো এটা আর এটা যোগ করব, এইটা আর এটা বিয়োগ করব, তাহলে এইটা আর এটা যোগ করলে বের হবে হচ্ছে 99.98 যোগ 0.06 100.04 যোগ আছে যোগ। এবার এটা আর এটা বিয়োগ করব, 2x এর থেকে 3x যদি বাদ যায় তাহলে অবশ্যই মাইনাস 1x থাকতেছে বাই 100। এবার দেখো 2 এর ভিতরে যদি 3 বাদ দাও তাহলে অবশ্যই মাইনাস 1 হবে, তাহলে 2x এর ভিতরে 3x বাদ দিলে অবশ্যই মাইনাস 1x হবে, সমান সমান কত 1.00025। তাহলে তাহলে এবার দেখো প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 100.04 মাইনাস 1x বাই 100 সমান সমান 1.00025। তাহলে এটা আর এটা কি আকারে আছে ভাইয়া, গুণ আকারে আছে, তাই না? তাহলে এটা ওই পাশে যে গুণ হয়ে যাবে কার সাথে, এটার সাথে। তাহলে 100.04 মাইনাস 1x সমান সমান এইটা আর এটা গুণ হলে ডাইরেক্ট যেই মানটা হবে সেটা আমি বসাই দিতেছি যে 1.00025 গুণ 100। তাহলে এটা এটা গুণ হইতেছে, গুণ হয়ে 100.025, বা আমরা যদি জাস্ট মাইনাস 1x কে এদিকে রাখি, মাইনাস 1x সমান সমান এটা সমানে যদি ওই পারে যায় তাহলে এটা কি আকার আছে, এর আগে কিন্তু প্লাস আছে, তাই না? তো বামে প্লাস আছে, তো এইদিকে যায় কি হবে, ডানে যায় মাইনাস হয়ে যাবে। তাহলে 100.025 মাইনাস 100.04, তাহলে এটার ভিতরে মাইনাস 100.04, তাহলে এটা যে মানটা বের হচ্ছে সেটা হচ্ছে অতএব x মাইনাস x সমান সমান, আমরা যদি এই মানটাকে 1 দিয়ে ভাগও দেই তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই একই মান বের হবে যে 0.015, এই মানটা কিন্তু বের হবে। মাইনাসে মাইনাসে কিন্তু আমরা এবার কাটাকাটি করে দিতে পারি, তাহলে x সমান সমানই কিন্তু এত, অতএব x সমান সমান 0.015%। তাহলে এই x এর মান কোনটা, x এর মান হচ্ছে হাইড্রোজেন 2। তাহলে এইটা শতকরা পরিমাণ কত পাইলাম আমরা, শতকরা পরিমাণটা পাইলাম হচ্ছে 0.015%। তাহলে আমাদের হাইড্রোজেন 2 এর কাজ কিন্তু হয়ে গেছে। এবার আমরা জাস্ট হাইড্রোজেন 3 এর কাজটা করব। হাইড্রোজেন 3 সমান সমান আমি এখানে লিখলাম, হ্যাঁ এটা তোমরা হচ্ছে নিচে নিচে লিখবা। তাহলে 2 হাইড্রোজেন সমান সমান 0.02 বিয়োগ কত x, তাহলে x এর মান কত, আমি আবার লিখে দিই এক লাইন বাড়তি করে, সমস্যা কি, 0.02 মাইনাস 0.015,
তাহলে তাহলে এটা ক্যালকুলেশন করলে বের হবে 0.05%। তাহলে হাইড্রোজেন থ্রি আইসোটোপের ক্ষেত্রে তার শতকরা পরিমাণটা কত বের হলো? 0.05%। এটা কিন্তু তার শতকরা পরিমাণটা বের হলো। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার তোমরা খালি উত্তরে যাই লিখে দিবা যে হাইড্রোজেন 2 এর আইসোটোপ পরিমাণ, মানে হাইড্রোজেন 2 এর শতকরা পরিমাণ কত? 0.015% এবং হাইড্রোজেন 3 এর আইসোটোপের শতকরা পরিমাণ হবে 0.05%। জাস্ট এটুকু কথা লিখে দিলে তোমাদের অঙ্কটা হয়ে গেছে। তো আশা করি এই অঙ্কটা বুঝতে পারছো। এই অঙ্কটা একটু ঝামেলার, কারণ তোমাকে একটা আইসোটোপের পরিমাণ দেওয়া রয়েছে এবং বাকি দুইটা আইসোটোপের পরিমাণ বের করতে দেওয়া হয়েছে। তো বেশিরভাগ ক্ষেত্রে এরকম 3টা আইসোটোপ বিশিষ্ট অঙ্কই কিন্তু তোমাদের পরীক্ষায় এসে থাকে। তো আজকের মতো একটাই করাইলাম। তো এর পরবর্তীতে দেখো ঘ নাম্বারে তোমাদের কি বলা হয়েছে। তো এবার দেখো ঘ নাম্বারে কি বলা হয়েছে। ঘ নাম্বার বলা হয়েছে যে ইলেকট্রনের বিন্যাসের ক্ষেত্রে প্রধান শক্তি স্তরের সাথে উপশক্তি স্তরের সম্পর্ক। তাহলে প্রধান যে শক্তি স্তর রয়েছে সেটাকে আমরা এন দ্বারা প্রকাশ করি। এই এন এর উপশক্তি স্তর রয়েছে, আমরা একটা যদি পরমাণু দেখি সেই ক্ষেত্রে কিন্তু যেই প্রধান শক্তি স্তরগুলো রয়েছে, এটা কি? এটা হচ্ছে প্রধান শক্তি স্তর 1, এটা প্রধান শক্তি স্তর 2। এই যে এই প্রধান শক্তি স্তরগুলো কিন্তু আবার উপশক্তি স্তর দ্বারা ভাগ করা হয়েছে। তো প্রধান শক্তি স্তরে একটা মানে প্রধান শক্তি স্তর যখন অন মানে একটি, এখন কিন্তু তার উপশক্তি স্তর একটি থাকে। প্রধান শক্তি স্তর যখন 2 হয় সেই ক্ষেত্রে উপশক্তি স্তর কটা থাকে? 2টা থাকে। প্রধান শক্তি স্তর যখন 3 সেই ক্ষেত্রে তার উপশক্তি স্তর কিন্তু 3টা হয়ে থাকে, তাই না? এটা কিন্তু আমরা আগে শিখে এসেছি বেসিক ক্লাসে। তো আশা করি এটা বুঝো তোমরা, এই নিয়ে কোনো ঝামেলা হবে না। তো এই যে এই অরবিটাল সংখ্যা বা উপশক্তি স্তর সংখ্যা, সেই সম্পর্কেই তোমাকে উক্ত প্রশ্নে ধারণা দেওয়ার কথা বলা হয়েছে। তো ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে প্রধান শক্তি স্তরের সাথে উপশক্তি স্তরের সম্পর্ক দৃশ্য 2 এর আলোকে বিশ্লেষণ করো। দৃশ্য 2 এর 3টা কক্ষপথ দেওয়া আছে, 3টা প্রধান শক্তি স্তর দেওয়া আছে। তার মানে 3টা প্রধান শক্তি স্তরে অরবিটাল সংখ্যা, ইলেকট্রন সংখ্যা কিভাবে রয়েছে সেটা তোমাকে লিখে দেখাতে হবে। তো আমরা যদি সেটা দেখা যায় সেই ক্ষেত্রে আমরা একটা ছকের মাধ্যমে কিন্তু খুব ইজিলি দেখাতে পারি। তো দেখো ছকটা হবে এরকম। প্রথমে দিতে পারি এন প্রধান শক্তি স্তর, এরপরে দিতে পারি এল এর মান, পরে দিতে পারি হচ্ছে এল এর নাম, তারপরে দিতে পারি এল কে আমরা কি দ্বারা প্রকাশ করি? এল কে কিন্তু অরবিটাল দ্বারা প্রকাশ করি। তো তুমি এভাবে লিখতে পারো অরবিটাল, অরবিটালের প্রতীক। এরপরে তুমি দিতে পারো ইলেকট্রন সংখ্যা, এরপরে দিতে পারো মোট ইলেকট্রন সংখ্যা এল এর মানে অরবিটালের ইলেকট্রন সংখ্যা। ঠিক আছে? তাহলে এই সবগুলো থাকলে কিন্তু আমাদের এটা হয়ে যাবে আশা করি। তো প্রথম শক্তি স্তর যখন এন সমান সমান কত? অন। তোমাকে এখানে কয়টা চিত্র দেয়া, মানে কয়টা শক্তি স্তরের কথা বলা আছে? এন সমান সমান অন আছে, এন সমান সমান 2 আছে এবং এন সমান সমান 3 আছে। তার মানে 3টা শক্তি স্তরের অরবিটালের যে ধারণাগুলো রয়েছে তোমাকে 3টা দিতে হবে। তাহলে এটা হচ্ছে এন সমান সমান অন, এন সমান সমান 2 এবং এন সমান সমান 3। তাহলে প্রথম শক্তি স্তরে এন সমান সমান যখন অন, সেখন এল এর মান কত হবে? আমরা এল এর মানের নির্ণয় কিন্তু জানি যে এল এর মান আমরা নির্ণয় করি এন মাইনাস অন এই সূত্র দ্বারা। এই সূত্র দ্বারা আমরা প্রথম কক্ষপথের জন্য 0 পাই। তাহলে দ্বিতীয় কক্ষপথে আমরা কি কি পাইতেছি? দ্বিতীয় কক্ষপথে কিন্তু আমরা 0 এবং অন পাইতেছি এবং তৃতীয় কক্ষপথে আমরা পাই হচ্ছে 0 1 2। তো এটা কিভাবে পাই? আমি কিন্তু বেসিক ক্লাস নিয়েছি, তোমাদের বেসিক ক্লাসে কিন্তু খুব ইজিলি অনেক ভালোভাবে গুছিয়ে বুঝিয়ে দিছি। তো আশা করি আপাতত এই সূত্র দ্বারা দেখাই দিলাম, মানে সাধারণ একটা ধারণা দিয়ে দিতেছে যাতে তোমরা বুঝো একটু। তাহলে দেখো এল এর নাম, তাহলে এই যে এল সমান সমান যখন 0 তখন তো তার একটা নাম আছে। যখন এল সমান সমান 0 তখন তার নাম কি? এস। যখন 1 তখন পি, যখন 2 তখন ডি, যখন 3 তখন
এফ, তাই না? এই নামগুলো কিন্তু আমরা জানি। তাহলে এল সমান জিরোর জন্য কি, জিরোর জন্য এস, তাহলে এটা এস এবং পি, এটা হচ্ছে এস পি ডি, তাহলে দ্বিতীয় কক্ষপথ, তাহলে ডিতে সীমাবদ্ধ। এরপরে অরবিটালের প্রতীক, তাহলে এস পি ডি এগুলো আমরা কিভাবে দিয়ে লিখি, সেটাই হচ্ছে অরবিটালের প্রতীক। তাহলে কক্ষপথ কত, কক্ষপথ 1, তাহলে 1 এস। কক্ষপথ 2, তাহলে 2 কি আছে, 0 আছে এবং 1 আছে, তাহলে 2 এস এবং 2 পি। এরপর কক্ষপথ যখন 3 তখন 3 এস আছে, 3 পি আছে এবং 3 ডি আছে। তার মানে তৃতীয় কক্ষপথে এস অরবিটাল রয়েছে, পি অরবিটাল রয়েছে এবং ডি অরবিটাল রয়েছে। তাহলে তৃতীয় যে ঘরটা, 3 নম্বর যে ঘরটা, সেটাতে এস পি এবং ডি 3টা অরবিটালই রয়েছে। দ্বিতীয় ঘরের জন্য 2টা অরবিটাল রয়েছে এবং প্রথম কক্ষপথের জন্য একটা অরবিটাল রয়েছে। এইটা দ্বারা এটাই বোঝানো হয়েছে। তো এবার একটা জিনিস খেয়াল করো, এই যে এস অরবিটালে কয়টা ইলেকট্রন প্রবেশ করে বা কয়টা থাকতে পারে? এস অরবিটালে কিন্তু 2টা থাকতে পারে। পি অরবিটালে কয়টা থাকতে পারে? 6টা। ডি অরবিটালে 10টা। এফ অরবিটালে 14টা। এটা কিভাবে দিয়ে থাকে, এটা কি তোমরা জানো? এটা কিন্তু একটা সূত্র আছে, এটা নির্ণয়ের সূত্র হচ্ছে যে 2 ইন্টু 2l, এটা l প্লাস 1। এই সূত্র দ্বারা কিন্তু আমরা অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতাটা আমরা বের করতে পারি। তো এটা সম্পর্কেও আমি আলোচনা করছি। তো এই সূত্র অনুযায়ী তোমরা হচ্ছে অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতাগুলো তুমি বসায় দিতে পারো। আবার যদি মনে করো যে না আমরা সূত্র দরকার নাই, আমরা জাস্ট এস সমান 2টা ইলেকট্রন, পি এ 6টা ইলেকট্রন, ডি এ 10টা ইলেকট্রন এবং এফ এ 14টা ইলেকট্রন থাকতে পারে, এটা মুখস্থ করে ফেলবো, এটা অনুযায়ী বসায় দেবো। তো সেই অনুযায়ী তোমরা বসালে কোনো ভুল হবে না। তাহলে এস অরবিটালে কয়টা ইলেকট্রন? 2টি, তাহলে এটাতে 2টা এবং পি এ হচ্ছে 6টা, তারপরে 2টা 6টা 10টা। এখন দেখো এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ যে মোট ইলেকট্রন সংখ্যা। তাহলে এটা কোন কক্ষপথ? প্রথম কক্ষপথ। তাহলে কখন মানে প্রথম কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকতে পারে মোট? এই যে 2টা ইলেকট্রন, 2টি। এবার দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন থাকতে পারে এস অরবিটালে এটা, পি অরবিটালে এটা, তাহলে 2টা মিলে যোগ করতে হবে, তাহলে 2টা মিলে কত হয়? 8টি। এবং তৃতীয় কক্ষপথে দেখো এস অরবিটালে, পি অরবিটালে এবং ডি অরবিটালে, তাহলে 3টা মিলে যোগ করতে হবে, তাহলে 3টা যোগ করলে হচ্ছে 18টি। তাহলে তৃতীয় কক্ষপথে 18টি ইলেকট্রন থাকে। তো তুমি জাস্ট এই ভাব দিয়ে যদি ছকটা এঁকে দাও তাহলেই কিন্তু হয়ে যাবে। তোমাকে জাস্ট উল্লেখ করতে হবে যে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে প্রধান শক্তি স্তরের সাথে উপশক্তি স্তরের যে সম্পর্ক, সেই সম্পর্কে একটি ছক উল্লেখ করা হলো। তো তুমি জাস্ট এই ছকটা লিখে দিলা বা কিছু না লিখে জাস্ট এটা লিখে দিতে পারলে এটাই কিন্তু তোমাদের অ্যান্সার। তো এইটুকু লিখলে তোমাদের কমপ্লিট হয়ে যাবে। তো এইটা হচ্ছে তোমাদের তৃতীয় যে টপিকসটা আমি উল্লেখ করছিলাম, যে প্রথমে প্রধান শক্তি স্তরের সাথে উপশক্তি স্তরের যে ধারণাটা, সেই রিলেটিভ। এটাও খুব গুরুত্বপূর্ণ, এটাও কিন্তু আসে পরীক্ষায়। হ্যাঁ, তো এবার একটা রয়েছে, সেটা হচ্ছে লাস্ট তোমাদের হচ্ছে ইলেকট্রন বিন্যাসের যে ব্যতিক্রম নিয়মটা, সেটা তো সবাই পারো আশা করি, কপার এবং ক্রোমিয়ামের, তাই না? তো সেটা সম্পর্কে মূলত পরের প্রশ্নটা আছে, দেখো। তো এবার দেখো তোমাদের হচ্ছে লাস্ট অঙ্কটা করাবো, সেটা হচ্ছে রাজশাহী বোর্ড 2021। তো রাজশাহী বোর্ড 2021-এ তোমাকে প্রশ্নে বলা আছে যে উদ্দীপকে দেওয়া আছে সোনিয়া 4টি মৌলের ইলেকট্রন বিন্যাস করে। তো তাদের রাসায়নিক ধর্ম পর্যবেক্ষণ করলো। মৌল 4টি হচ্ছে কে এর পারমাণবিক সংখ্যা 3 এবং এল এর পারমাণবিক সংখ্যা 11 এবং এম এর পারমাণবিক সংখ্যাটা 24 আর এন এর পারমাণবিক সংখ্যাটা হচ্ছে 29। এখন তোমাকে বলা আছে যে কে এল এম এন এগুলো হচ্ছে প্রচলিত কোনো মৌলের প্রতীক নয়। তো এগুলো কিন্তু আমাদের পর্যায় সারণীতে যে মৌলের প্রতীকগুলো দেওয়া আছে সেগুলো নয়, জাস্ট বানোয়াট ভাবে তারা নিজেদের মতো করে একটা মানে সংখ্যা বসায় দিছে। তো তোমাকে ঘ নাম্বারে কি বলা হয়েছে, সেটাই হচ্ছে আমরা সলভ করব। তো ঘ নাম্বারে বলা হয়েছে উদ্দীপকের কোন মৌল দুটি ব্যতিক্রম ধর্মী ইলেকট্রন বিন্যাস প্রদর্শন করে, উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। এখন দেখো তুমি কিন্তু এটা দুই ভাগে করতে পারো, একটা হচ্ছে কঠিন ভাবে আর একটা হচ্ছে সহজ ভাবে। কঠিন ভাবে বলতে গেলে একটা হচ্ছে মেলা সময় নিয়ে এবং একটা হচ্ছে কম সময় নিয়ে। তো দেখো এই ক্ষেত্রে তোমার হচ্ছে কে এর মৌলটা ইলেকট্রন বিন্যাস করতে পারো, এল এর মৌলটা ইলেকট্রন বিন্যাস করতে পারো, যার ফলে দেখতে পাবা যে কে এবং এল এর ইলেকট্রন বিন্যাসটা কিন্তু স্বাভাবিক নিয়ম অনুযায়ী হয়ে থাকে। কিন্তু এরপরে যখন এম এবং এন এর ইলেকট্রন বিন্যাসটা করবা, সেই ক্ষেত্রে দেখবা সেই দুইটা হচ্ছে ব্যতিক্রম ধর্ম প্রদর্শন করে। তাহলে আমরা কিন্তু খুব ইজিলি জানি যে কপার এবং ক্রোমিয়াম এর ইলেকট্রন, যার হচ্ছে ক্রোমিয়ামের হচ্ছে পারমাণবিক সংখ্যাটা 24 এবং কপারের পারমাণবিক সংখ্যাটা কিন্তু 29, যে দুইটা ইলেকট্রন কিন্তু ব্যতিক্রম ধর্ম প্রদর্শন করে। তো সেই অনুযায়ী আমরা জাস্ট যদি
এম এবং এন এর ইলেকট্রন বিন্যাস করে তার বর্ণনা দেই কিসের জন্য এটা ব্যতিক্রম নিয়ম ধর্ম প্রদর্শন করে, সেই তাহলেই কিন্তু আমাদের এটা হয়ে যাবে। তো এর আগে আমি ক্রোমিয়াম এবং কপার সম্পর্কে এর ব্যতিক্রম ধর্মী ইলেকট্রন বিন্যাসটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করছিলাম। তো আমরা যদি এই প্রশ্নটা সলভ করতে যাই তাহলে আমরা প্রথমে এম মৌলের ক্ষেত্রে এম এর হচ্ছে কত 24, তাহলে এই ইলেকট্রন বিন্যাস যদি করি 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s এবং 4s ইলেকট্রন থাকে দুইটা এবং 3d2 করা থাকে দেখে তোমাদের হচ্ছে 10টা 12টা 18টা 18 19 20 তাহলে 4টা। তাহলে এটা কি, এটা হচ্ছে স্বাভাবিকভাবে ঠিক। এখন এই স্বাভাবিকভাবে ইলেকট্রন বিন্যাস করার পর তুমি দেখতেছো যে 3d অরবিটালটা 4টা ইলেকট্রন রয়েছে, কিন্তু আমরা কি জানি যে ইলেকট্রন সুস্থিতি অর্জন করার জন্য ডি এবং পি অরবিটালে অর্ধেক পূর্ণ অথবা সম্পূর্ণ হওয়ার একটা প্রবণতা রয়েছে, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে বলতে পারি যে ইলেকট্রন যখন ডি অথবা পি অরবিটালে অর্ধপূর্ণ থাকে তাহলে সেটা সুস্থিতি অর্জন করে, এবং যদি সম্পূর্ণ থাকে সেই ক্ষেত্রেও সেটা সুস্থিতি অর্জন করতে চায়, মানে থাকে। তো এই ক্ষেত্রে দেখো ইলেকট্রনটা কিন্তু সুস্থিতি অর্জন করতে চাবে, সেই ক্ষেত্রে কিন্তু ইলেকট্রনটা 4s অরবিটাল থেকে একটা ইলেকট্রন চলে এসে 3d তে আসবে এবং 3d 5 হয়ে যাবে, তাই না? তাহলে এটা যেহেতু স্বাভাবিক নিয়ম, তাহলে এইটা অনুযায়ী ব্যতিক্রম যে ইলেকট্রন বিন্যাসটা হবে সেটা কি হবে, সেটা হবে 1s2 2s2 2p6 3s2 3p6 3d 5 4s অন। তাহলে আমরা বলতে পারি যে এম মৌলটি ইলেকট্রন ব্যতিক্রম ধর্ম প্রদর্শন করে। এরপরে যদি আমরা এন মৌলটার ক্ষেত্রে দেখি তাহলে এন 29, তাহলে তার ইলেকট্রন বিন্যাস স্বাভাবিকভাবে 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s, তাহলে 10টা 18টা হাতে থাকে হচ্ছে 11টা, তাহলে 2 9। তাহলে দেখো এই ক্ষেত্রে দেখো 29 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট একটা মৌল যেটা হচ্ছে এন তোমাকে দেওয়া রয়েছে এই ক্ষেত্রে, তাহলে তার ইলেকট্রন বিন্যাসটা কিন্তু এরকম হয়েছে। স্বাভাবিকভাবে কিন্তু ইলেকট্রন বিন্যাসটা এরকম হওয়ার কথা, কিন্তু ইলেকট্রন বিন্যাসে এই ক্ষেত্রে দেখা যায় যে 3d অরবিটালে ইলেকট্রন কিন্তু অর্ধপূর্ণ হওয়ার একটা প্রবণতা থাকে অথবা সম্পূর্ণ হওয়ার একটা প্রবণতা থাকে। তাহলে কেন হওয়ার প্রবণতা থাকে? কারণ ইলেকট্রন চায় সুস্থিতি অর্জন করতে। তো ইলেকট্রন সুস্থিতি অর্জন করার জন্য নিম্ন শক্তির অরবিটাল থেকে একটা ইলেকট্রন নিয়ে কিন্তু সে সুস্থিতি অর্জন করতে পারবে খুব ইজিলি। তাহলে সেই অনুযায়ী সে কি করবে, তার যেই ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাসটা রয়েছে সেটা হচ্ছে এরকম হবে যে 1s2 2s2 2p6 3s2 3p6 3d10, তাহলে এই ক্ষেত্রে একটা ইলেকট্রন চলে আসলো, তাহলে 4s অন। তাহলে এটা হচ্ছে তার ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস, এটা হচ্ছে স্বাভাবিক দিক। তাহলে আমরা কি দেখলাম যে এম মৌলটা এবং এন মৌলটার দুইটাই কিন্তু ব্যতিক্রম ধর্ম ইলেকট্রন বিন্যাস প্রদর্শন করে থাকে। তো তোমার প্রশ্নে কি বলছে যে উদ্দীপকের কোন মৌল দুটি ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস প্রদর্শন করে? তাহলে উদ্দীপকে এম এবং এন মৌলটি ব্যতিক্রম ইলেকট্রন ধর্ম প্রদর্শন করে। তোমরা জাস্ট এই ভাব দিয়ে ইলেকট্রন বিন্যাস করার পরে এই কথাটা লিখে দিবা। এরপরে কি বলছে যে উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। তাহলে যুক্তি আমাদের দিতে হবে, যে যুক্তিটা কি? যুক্তিটা হচ্ছে যে আমরা জানি ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে পি এবং ডি অরবিটাল অর্ধপূর্ণ, পি এবং ডি অরবিটালটা কি হতে চায়? অর্ধপূর্ণ। পি এর ক্ষেত্রে 3 এবং ডি এর ক্ষেত্রে 5। আর কি হতে চায়? যে সম্পূর্ণ হতে চায়, পি এর ক্ষেত্রে 6 এবং ডি এর ক্ষেত্রে 10। এটা কিসের জন্য হতে চায়? কারণ ইলেকট্রনগুলো সুস্থিতি অর্জন করতে চায়। তো ইলেকট্রন সুস্থিতি অর্জন করার জন্য মূলত নিম্ন শক্তিস্তরে ইলেকট্রন আগে প্রবেশ না করে নিজে অর্ধপূর্ণ হয় অথবা সম্পূর্ণ হয়, তারপরে নিম্ন শক্তিস্তরে ইলেকট্রন দেয়, তাই না? তো সেইটা কিন্তু আমরা লিখে দিব, যুক্তিটা আমরা সুন্দরভাবে দিয়ে দিব। তো আমি জাস্ট ইলেকট্রন বিন্যাসটা ব্যতিক্রমটা আমি একটু দেখাই দিলাম। তো আশা করি তোমরা এটা পারবা। তো এই অঙ্কটার মাধ্যমে কিন্তু আমরা আজকে অনশট প্লাস সিকিউ সলভ ক্লাস নিলাম। তো আশা করি তোমাদের যেই টাইপের অঙ্কগুলো আসে, 4টা টাইপ প্লাস ভিন্ন ভিন্ন ধর্ম প্লাস তোমার রাদারফোর্ডের পরমাণু বোর পরমাণু মডেল, যেগুলো তোমরা পারো, যেগুলো তোমরা দু একবার পড়লেই কিন্তু মুখস্থ হয়ে যাবে। আর আমি তো বেসিক ভিডিওর মাধ্যমে তোমাদের ভালো মতো বুঝাই দিচ্ছি, যে এই ক্লাসটা করলে তোমরা কিন্তু খুব ইজিলি বুঝতে পারবে। তো আশা করি যারা আমার প্রথম থেকে বেসিক
ক্লাসগুলো করছো, যে 7টা ভিডিও দিছি সেই ভিডিওগুলো তোমরা ভালো মতো দেখছো, তাদের জন্য এগুলো কোনো সমস্যা হওয়ার কথা না। আর সবথেকে বড় কথা হচ্ছে যে আমি আজকে ফার্স্ট টাইম এত সময় ধরে ভিডিও করলাম, যার ফলে আমি খুবই নার্ভাস যে অনশট প্লাস সিকিউ সলভ যে ক্লাসটা আমি নিতে চাইছিলাম সেটা হয়তোবা সেরকমভাবে গুছায় নিতে পারি নাই। তারপর আমি চেষ্টা করছি মোটামুটি তোমাদের সব টাইপের ম্যাথগুলো এখানে দিয়ে দেওয়ার, যাতে একটা ভিডিও দেখে এই অধ্যায়ের সম্পূর্ণ তোমাদের প্রস্তুতি নেওয়া হয়ে যায়। তো 100% আশা করি তোমরা হচ্ছে 100% ধারণা পেয়ে গেছো এই অধ্যায় সম্পর্কে, আর কোনো কিছুই বাকি নাই এই অধ্যায়ে। তো ভাইয়া, ভিডিওগুলা কেমন হইতেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা, কারণ তোমাদের উৎসাহ এবং তোমরা যেভাবে ভিডিওগুলো চাও আমি সেভাবে দিয়ে কিন্তু ভিডিওগুলো পরবর্তীতে আপলোড দেওয়ার চেষ্টা করব। তো সবাই আমার জন্য একটু দোয়া করবা। আর আমি চাইবো যে তোমাদেরকে আরো ভালোভাবে ভিডিওগুলো উপস্থাপন করতে এবং আরো ভালোভাবে বোঝানোর এবং আরো ভালো ক্লাস নেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।